ওয়েলকাম টু লার্ন উইথ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা আলোচনা করব 18তম নিবন্ধন পরীক্ষায় অর্থাৎ রিটেন পরীক্ষায় যে কিভাবে আপনারা প্রিপারেশন নেবেন সে সম্পর্কে। চলুন আলোচনা শুরু করি। এটি হচ্ছে আমার 15, 16, 17তম 15, 16, 17তম পরীক্ষা দেওয়ার আলোকে যেভাবে প্রিপারেশন নিলে আসলে রিটেনে টেকা সম্ভব সেরকম একটা ধারণা দেব। চলুন শুরু করি। এখানে বলা আছে যে একটি গোছানো নোট আপনাকে অনেক দূরে এগিয়ে দিতে পারে। তাই প্রশ্ন পড়ার চেয়ে আগে নোট করতে হবে। নোট করতে প্রশ্নটির কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সে যেগুলো না পড়লে নয় সেগুলো নির্বাচন করা। এরপর প্রশ্নের অতিরিক্ত অংশগুলো বাদ দিতে হবে, কারণ গাইডের সকল স্টেপ মুখস্থ করা সম্ভব না। প্রশ্নের উত্তর অনেক বড় গাইডে থাকতে পারে, কিন্তু অত বড় প্রশ্ন লেখা সম্ভব না, তাই অতিরিক্ত বাদ দিতে হবে। অর্থাৎ আপনি জানবেন যেগুলো না না বাদ দিলে নয়, যেগুলো মূল টপিক সেগুলো তো পড়তে হবে, তবে এক্সট্রা কিছু টপিক আছে যেগুলো আপনি বাদ দিতে পারেন, কারণ অত বড় প্রশ্ন লাগলে তো একটিতে আপনাদের অনেক সময় যাবে, আর পরীক্ষায় তো আর অত সময় পাবেন না আপনারা। দ্বিতীয় বিষয় হলো, প্রথমে আপনাকে বোর্ড কোশ্চেন গুলো দেখতে হবে, অর্থাৎ গত কোশ্চেন গুলো, যেমন 14, 15, 16, 17তম পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে আপনাদের একটা ধারণা নিতে হবে যে এর মধ্যে কোন প্রশ্নগুলো 18তম আসার মতো। আর 17তম যে প্রশ্নগুলো আসছে সেগুলো অবশ্যই বাদ দিতে হবে, এর কোনো প্রশ্ন করার প্রয়োজন নেই। অনার্স মাস্টার্সে যেমন পাচ্ছেন যে 18 সালে যেটা আসবে 19 সালে সেটা আসবে না, সেরকম এখানেও 14, 15, 16তম পরীক্ষায় কোশ্চেন গুলো দেখলে আপনার একটু ধারণা আসবে কোন প্রশ্নগুলো আপনার পরীক্ষায় অর্থাৎ 18তম লিখিত পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে আপনি খাতায় নোট করেন। অর্থাৎ কয়টি প্রশ্ন পেলেন, যে 17তম যেগুলো আসছে সেগুলো বাদ দিবেন, দেওয়ার পর 14, 15, 16 রিসার্চ করার পর দেখবেন যে কয়টি রচনামূলক প্রশ্ন আপনাকে অবশ্যই পড়তে হবে, সেগুলো খাতায় লিখবেন, এবং কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে সেগুলো খাতায় সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে সে প্রশ্নগুলো থেকে যেগুলো না পড়লে না সেগুলো প্রথমে লিখতে হবে, অর্থাৎ খাতায় যেগুলো আর কি বেশি ইম্পর্টেন্ট সেগুলো আগে লিখবেন। তারপর দেখতে হবে কতগুলো প্রশ্ন, সেগুলো বেশি হলে হোক, প্রথমে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আগে পড়তে হবে, এরপর সময় ও পড়ার ইচ্ছা থাকলে আপনি সবগুলো পড়তে পারেন। আর যদি পড়তে ইচ্ছে না করে তাহলে অতিরিক্ত প্রশ্নগুলো সম্পর্কে একটু ধারণা নেবেন, যাতে পরীক্ষায় আসলে নিজের ভাষায় সেগুলো লেখা যায়। অর্থাৎ যদি আমি অতিরিক্ত প্রশ্ন, অর্থাৎ ধরেন আপনি 20টি প্রশ্ন রচনামূলক লিখেছেন, যে এগুলো আপনি পড়বেন, কিন্তু দেখলেন যে 10টি বা 12টি পড়ার পর আপনার পরীক্ষার সময় আসলো, আপনি পড়তে পারলেন না, তখন ওই 8-10টি প্রশ্ন আপনি এমনিতে রিডিং করে যাবেন, যাতে প্রশ্নটি আসলে পরীক্ষায় আপনি ওর আঙ্গিকে বানে হলেও একটু লিখতে পারেন। তবে যদি প্রশ্ন সম্পর্কে ধারণা না থাকে তাহলে লিখবেন, তাহলে কিভাবে লিখবেন? তাই যে প্রশ্নগুলো পরীক্ষা আসার মতো সেগুলো সম্পর্কে একটু ধারণা নিতে হবে। এখন চলেন দেখি লেখার ধরন কেমন হবে। লেখার ধরন হতে হবে মিডিয়াম, অর্থাৎ বড়ও না ছোটও না। প্রথমে খাতায় 4-5 ধরনের 4-5টি লাইন লিখবেন, অর্থাৎ 4-5 ধরনের লেখা হবে 4-5টি লাইনে। এরপর নিজে নিজে দেখবেন কোন লাইনটি সবচেয়ে ভালো দেখা, সেই রকম লেখা অন্তত প্রতিদিন 3-4 পৃষ্ঠা লিখুন, অর্থাৎ ওই লাইনটি সিলেক্ট করে ওই লেখাটাই প্রতিদিন আপনি লিখুন। যে লেখার ধরন যেটা ভালো হচ্ছে সেই লাইনটি সিলেক্ট করে প্রতিদিন লিখুন। 2-3 পেজ অবশ্যই প্রতিদিন লিখতে হবে, যাতে আপনার লেখাগুলো কোয়ালিটি ভালো হয়। মনে রাখবেন আপনার লেখার উপর ভিত্তি করবে আপনার রেজাল্ট। সব যে বইয়ের ভাষায় লিখতে হবে তা নয়, যদি আপনার লেখা ভালো হয় এবং প্রশ্নের সাথে লেখার মিল থাকে তাহলে অবশ্যই আপনার বানানো লেখায়ও মার্ক পাওয়া সম্ভব। কিন্তু আসল কথা হলো, একটি রচনামূলক প্রশ্ন কত পেজ লিখবেন? সাধারণত একটি রচনামূলক প্রশ্ন 3-4 পেজের বেশি লেখা প্রয়োজন নেই। আপনি 3 পেজ অথবা 4 পেজ লেখেন, কিন্তু লেখার কোয়ালিটি যেন ভালো হয়। আপনি 8 পেজ লিখলেন, লিখতে লিখতে দেখলেন আপনি 80 মার্কের অ্যান্সার দিলেন, 100 মার্কের অ্যান্সার দিতে পারলেন, তাহলে তো আপনার রেজাল্ট ভালো হবে না। তাই আপনি কম লেখেন এবং লেখা ভালো করেন, এবং 100 মার্কের অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন, মিনিমাম 95 মার্ক দিতে হবে। এর কম দিলে আপনার রেজাল্ট না আসার সম্ভাবনা বেশি। তাই আমার ধারণা মতে আমি যেভাবে প্রিপারেশন সেভাবে আপনাদের বলছি যে 3 পেজ মিনিমাম লিখবেন, তবে 4 পেজ লিখতে পারেন যদি লেখার আপনার গতি ভালো থাকে, এবং লেখার গতি আবার বৃদ্ধি করতে গিয়ে আবার লেখার কোয়ালিটি নষ্ট করা যাবে না। আপনার লেখার কোয়ালিটি অবশ্যই মানসম্মত হতে হবে। আর যদি পয়েন্ট থাকে, অর্থাৎ দেখা যায় বিভিন্ন সাবজেক্ট যেমন রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস, ভূগোল, অর্থনীতি, এগুলো পয়েন্ট থাকে। পয়েন্ট থাকলে আপনি 10-12 এর বেশি পয়েন্ট লেখার দরকার নেই। আপনি 10 থেকে 12টি পয়েন্ট লিখতে পারেন, অনেকজন আছে 20টি পয়েন্ট লেখে। এতগুলো পয়েন্ট লিখতে গেলে আপনার সময় থাকবে না। তাই আপনি 10 থেকে 12টি পয়েন্ট ভালোভাবে লেখেন, দেখা যেন সুন্দর হয়। তারপরে এর এবং সংক্ষিপ্ত প্রশ্ন 1 পেজ হলেই হবে।
অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন অনেকে 2-3 পেজ লেখে, এগুলো লেখার প্রয়োজন নেই। আপনি 1 পেজ লেখেন এবং লেখা ভালো করে লেখেন। 1 পেজ অথবা 1 পেজের চেয়ে অল্প একটু কম হলেও হবে, কিন্তু প্রশ্নের সাথে উত্তরের জন্য মিল থাকে, যে প্রশ্ন যেটা রয়েছে সেটিই যেন উত্তরের জন্য লেখা থাকে। আর যদি আপনি দেখেন যে কোনো সংজ্ঞা আসতেছে, তাহলে আপনি 3 থেকে 4 জন কবি সাহিত্যিক অর্থাৎ বৈজ্ঞানিকের সংজ্ঞা দিবেন, আর নিজস্ব একটা সংজ্ঞা দিবেন যেটা বইয়ের ভাষায় আছে। এরকম 4টি সংজ্ঞা দিলে তাতে হবে। রচনামূলক আর সংক্ষিপ্ত হোক, যেখানে হোক, যে সংজ্ঞা আসে তাহলে আপনি 3-4টি সংজ্ঞা দিতে পারেন, এর বেশি না। তবে সংজ্ঞাগুলো অবশ্যই বইয়ের ভাষায় দেবেন, আপনার ব্যক্তিগত বানানো সংজ্ঞা না দেওয়াই উত্তম। তবে এর কম হলেও সমস্যা নেই, অর্থাৎ 1 পেজ লিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন, এর কম হলেও কোনো সমস্যা নেই। সমাজবিজ্ঞান, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস, ইসলাম শিক্ষা, অর্থনীতি, বাংলা ইত্যাদি বিশেষ সকল বিষয়ের লিখিত পরীক্ষা এরকম প্রিপারেশন নিলে ইনশাল্লাহ আপনারা সফল হবেন। যদি উপদেশগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপরে কথা হচ্ছে, আরো অনেকজনে কমেন্ট করছিল যে লেখার সময়, রচনামূলক প্রশ্ন লেখার সময় ভূমিকা বা উপসংহার দিতে হয় কিনা। আপনি, সেটা আপনার উপর ডিপেন্ডস করে। অবশ্যই আপনি ভূমিকা দিবেন, ভূমিকা 5-7 লাইন দিলেই হবে, এবং ভূমিকা লিখতে আবার 1 পেজ নষ্ট করা যাবে না। 5 থেকে 7 লাইন ভূমিকা একটু লিখবেন শর্ট করে, রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে কিন্তু। আবার উপসংহার অল্প একটু লেখেন 4-5 লাইন। আপনি সংক্ষিপ্ত প্রশ্নেও ভূমিকা উপসংহার ইউজ করতে পারেন, উপসংহার না দিলেও হবে, তবে ভূমিকাটা আপনি দিতে পারেন সংক্ষিপ্ত প্রশ্নে, ওই প্রশ্নের আঙ্গিকে অল্প একটু ভূমিকা দিলে হবে। এরকম ভাবে আপনি একটু প্রিপারেশন নেন, দেখবেন অবশ্যই রিটেনে আপনার রেজাল্ট আসবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।